নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমাদের পরীক্ষা সামনে। আমি চাইছি যে স্যাট মানে সাবজেক্ট অ্যাবিলিটি টেস্ট, ওই পেপারটাতে যাতে তোমরা ফুল নাম্বার পেতে পারো। আমার কাছে যারা পড়ো তাদের কাছে তো এই চ্যাপ্টারটা আমি আগেও আলোচনা করে দিয়েছি, ক্লাসেই আলোচনা করে দিয়েছি। তো অনেক সময় কি হয়, কিছু জিনিস হয়তো ক্লাসে হয়তো মন দিয়ে শোনোনি বা কোনো সমস্যা থেকে যেতে পারে, সেই জন্য ক্লাসটা আমি আবার দিচ্ছি যাতে তোমারই সুবিধা হয়। তো আমরা আলোচনা করেছিলাম আগের দিন গ্র্যাভিটেশন কাকে বলে। নোটটা অন্যভাবে দেওয়া ছিল যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমাদের সুবিধে হয়, এখানে একটু কালারফুল করা আছে। তো আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কেন্দ্র সংযোগ, যে তাদের দূরত্ব যা আছে, তাদের ভর আছে নির্দিষ্ট। তাদের ভর, যদি বড় বস্তুর ভর এম হয়, একটা ছোট বস্তুর ভর হয় ছোট এম, তাদের উপর ডিপেন্ড করছে তাদের মধ্যে আকর্ষণ বল। নিউটন এই সূত্রটা দিয়েছিলেন। একটা আপেল গাছের নিচে দেখছিলেন, আপেলটা নিচে এসে পড়লো। তাহলে আপেলটা যখন নিচে এসে পড়লো তখনই বুঝতে পারলেন নিচে কেউ টানছে। এই টানছে যে, সেটাকেই তিনি বলছেন মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ করে, তাহলে এই যে টান বা এক ধরনের বল হচ্ছে, বা এক ধরনের বল, এক ধরনের আকর্ষণ বল, সেটাকে ইংরেজিতে এফ দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? এফ দিয়ে। তাহলে এফ সমান, তাহলে আমরা এটা জানি, এগুলো আমাদের সব জানা জিনিস আছে, এগুলো অসুবিধা কিছু নেই, এগুলো খুব বেশি বলার প্রয়োজন নেই। যে আমরা এই যে আকর্ষণ বল বা এফ ফোর্স, ইংরেজিতে, এই জন্য আমি সবসময় বলি ইংরেজি টার্মটা সবসময় মনে রাখবে। যেমন গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনের কি দিয়ে শুরু হচ্ছে? জি দিয়ে। তাহলে এই যে আকর্ষণ বল, এক ধরনের বল, বলকে ইংরেজিতে বলে ফোর্স। এই ফোর্সের এফটাকে নেওয়া হচ্ছে এফ সমান একটা বড় জি ইন্টু, বড় জি মানে একটা ধ্রুবক সংখ্যা, ইন্টু বড় ইন্টু এম, ইন্টু, কালারটা আমি চেঞ্জ করছি, ইন্টু ছোট এম বাই আর স্কোয়ার। এইটা আমরা জানি, জি এম এম বাই আর স্কোয়ার। অর্থাৎ আকর্ষণ বলটা দুটো বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে। ভর যত বেশি হবে, তাদের গুণফল যত বেশি হবে, আকর্ষণ বল তত বাড়বে। আর ভর যত, দূরত্ব যত এই হবে, ভর দূরত্ব যত বেশি হবে, তত তাহলে কি হবে? আকর্ষণ বল কম হবে। তাহলে দূরত্ব যখন কম হবে, আকর্ষণ বল কম হবে। তো এটা আমাদের দোয়াই রয়েছে। এবার অভিকর্ষের সঙ্গে কি সম্পর্ক? গ্র্যাভিটি, অভিকর্ষ হচ্ছে একটা, এই দুটো বস্তু আমরা দেখলাম, তার মধ্যে একটা বস্তু হতে হবে পৃথিবী। দুটো বস্তু কি কি দেখলাম এক্ষুনি? না, এফ সমান দেখলাম জি ইন্টু একটা বড় বস্তু, একটা ছোট বস্তু, একটা আর স্কোয়ার, তাদের মধ্যে দূরত্ব। এই দুটো যে বস্তু আছে তার মধ্যে একটা বস্তু যখন পৃথিবী হয়ে যাবে, তখন সেই আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বা গ্র্যাভিটি। তাই অভিকর্ষ মানেই কিন্তু মহাকর্ষ, এটা কোনো আলাদা কথা নয়। একটা অংশ যদি পৃথিবী হয়ে যায় তখন তাকে গ্র্যাভিটি বা অভিকর্ষ বলা হচ্ছে। ঠিক আছে, এবার এইখানে আমরা আলোচনা করেছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি কি পেয়েছি? না, প্রযুক্ত বল সমান ভর গুণিতক ত্বরণ। কিভাবে পেয়েছি তোমাদের জানা উচিত, আমি যেন বিশেষ কিছু বললাম না এর ব্যাপারে। তাহলে বল সমান, বলকে ইংরেজিতে কি বলে? এক্ষুনি দেখলাম ফোর্স। ভরকে ইংরেজিতে কি বলে? মাস, মাসের এমটাকে নেব। ত্বরণকে ইংরেজিতে বলে অ্যাক্সিলারেশন বা ছোট এ। তাহলে এফ সমান এম ইন্টু এ। এইবারে সমস্যাটা হচ্ছে যে এইখানে যে বস্তু উপর যে ক্রিয়াশীল বল, তাহলে আমরা যদি একটা বলি, তাহলে পৃথিবী, এখানে একটা পৃথিবী আছে, পৃথিবীর উপরে কোনো বস্তু আছে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে। এটাকে দুভাবে এক্সপ্লেন করা যেতে পারে। একরকমভাবে আমি বলতে পারি, যেহেতু দুটো বস্তু পরস্পর, এই বস্তুটাকে পরস্পর টানছে পৃথিবী, তাহলে এটাকে আমি মহাকর্ষ দিয়েও এক্সপ্লেন করতে পারি, আবার নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারেও এক্সপ্লেন করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে এখানে এই ছবিটা অনুসারে, এই যে ছবিটা আমি এখানে দিয়েছি,
এই ছবিটাতে এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, এটা ভারী বস্তু, উপরে কি আছে না একটা ছোট্ট বস্তু আছে, তাহলে এই বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে প্রযুক্ত বল। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমানুপাতিক বা ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, এক্স্যাক্টলি হচ্ছে সংজ্ঞাটা। তাহলে এইখানে যে বড় বস্তুটি রয়েছে তার ভর কত না এটা পৃথিবীর ভরের সঙ্গে সমান, সেটাকে বড় এম লিখলাম। কার উপর বল প্রযুক্ত হচ্ছে না ছোট এম বা ছোট বস্তুর উপর ভরের উপর ক্রিয়াশীল হয়েছে। তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলটা কত হবে, এফ সমান ক্যাপিটাল জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কি বলা হয়েছে, গতিসূত্র কি বলতে চাইছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যে বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে বলটা তার সঙ্গে সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বলটা কার উপর, তাহলে এই ছোট বস্তু আর বড় বস্তুটার উপর কার উপর বল প্রয়োগ হচ্ছে, অবশ্যই ছোট বস্তুটার উপর বল প্রয়োগ করছে। কে বল প্রয়োগ করছে, পৃথিবী বল প্রয়োগ করছে, পৃথিবী নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এইখানে যে প্রযুক্ত বল হচ্ছে, এই যে এখানে ফোর্স এফ এর মানটা ছোট বস্তু মানে ছোট বস্তুর ভর এম ইন্টু অ্যাক্সিলারেশন এম ইন্টু এর সঙ্গে সমানুপাতিক। এই ভরটাকে গুলিয়ে ফেলে চলবে না, কার ভর কার সঙ্গে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো বল তাহলে একই হওয়া উচিত, যেই বস্তুটার উপর গ্র্যাভিটেশন কাজ করছে সেই বস্তুটাই পৃথিবীকে আকর্ষণ করছে। তাহলে দুটো বল যদি একই হয়ে যায় তাহলে সংজ্ঞাটা যদি অনুসারে আমি যদি লিখি, তাহলে জি ইন্টু বড় এম মানে পৃথিবীর ভর, তার উপর ছোট বস্তু আছে নিচে আর স্কোয়ার ওয়ান ছোট এম ইন্টু অ্যাক্সিলারেশন, এইটা আমরা লিখতে পারি। লেখার পরে আমি কি লিখবো না আমি কি করব, ছোট এম আর ছোট এম কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এ সমান পড়ে থাকলো জি এম বাই আর স্কোয়ার। এইটা খুব ইম্পর্টেন্ট, বারবার ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই এ মানে এটাকে বলা হয় ত্বরণ। এই যে ত্বরণ, এটা কি ত্বরণ না এইখানে যখন আমি ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো, এই ছোট বস্তুটা পৃথিবী, তো পৃথিবী তাকে টানছে, তাহলে ছোট বস্তুটা ক্রমশ পৃথিবীর দিকে দৌড়ে আসবে। অর্থাৎ আমি যদি ছবিটা আরেকবার ভালো করে আঁকি, পৃথিবী এখানে পৃথিবীর উপরে আছে, পৃথিবীর উপরে কোনো একটা বস্তু, তুমি বলটাকে উপর থেকে তুমি একটা বল উপর থেকে পড়ছে বা একটা আম পড়ছে উপর থেকে, তাহলে নিচে ক্রমশ সে পড়ছে যখন তার স্পিড তার ভেলোসিটি ক্রমশ বাড়ছে, তার ক্রমশ কি বাড়ছে, বেগ বাড়ছে। এই বেগ বাড়ছে মানে কত দ্রুত সে মাটিতে পৌঁছাচ্ছে, সেটাকেই বলা হয় ত্বরণ। এগুলো তোমরা জানো সবাই আশা করি। এই ত্বরণটা ডিপেন্ড করছে কি না মহাকর্ষীয় ধ্রুবক জির উপর এবং এম, এম মানে কি যে টানছে, যে টানছে, এখানে এম মানে এখানে বলা হচ্ছে পৃথিবী। তাহলে এই যে বড় পৃথিবীর উপর আমরা দাঁড়িয়ে আছি, একটা আম এসে পড়ছে, তাহলে পৃথিবী তাকে টানছে, তাহলে এটা পৃথিবীর ভরের উপর ডিপেন্ড করছে আর কত দূর থেকে পড়ছে তার উপর ডিপেন্ড করছে। বোঝাতে পারলাম, এটাই হচ্ছে কথা। এই কারণে একটা আম পড়ুক, একটা বড় পাথর পড়ুক বা একটা ছোট পাথর পড়ুক, সবাই একই বেগ বৃদ্ধির হার মানে তাদের পড়ার যে বেগটা বাড়ছে বা ত্বরণটা সবার ক্ষেত্রে সেম, সেই জন্য সবাই একই সময়ে মাটিতে পড়ার কথা। ভারী বস্তুও একই সঙ্গে পড়বে, হালকা বস্তু একসঙ্গে মাটিতে পড়বে, কেউ আগে পিছে হবে না। কিন্তু অনেক সময় কি হয়, ধরো পালক, পাখির পালক, সেখানে বাতাসের বাধা আছে, পাখির পালক হালকা হওয়ার জন্য বাতাস তাকে উপরের দিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে, সেই কারণে তার গতিবেগ বাধাপ্রাপ্ত হয়। বোঝাতে পারলাম, এটাই এখানে রয়েছে। এবারে এক্ষুনি আমরা আলোচনা করেছি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যে এই যে বল প্রয়োগ হচ্ছে সেটা ভর গুণিতক ত্বরণের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখানে আমরা জিও লিখতে পারি, জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, আমরা এটা জেনি অভিকর্ষজ ত্বরণ বা জি, যেহেতু ত্বরণ কথাটা আগে ছিল তাহলে এখানে এটা আমরা লিখতে পারি। আবার বস্তুর ওজন কাকে বলা হয় তখনও আমরা জানি, ওজন কাকে বলে না তখনও জানি পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে অ্যাট্রাক্ট করে, কোনো বস্তুকে অ্যাট্রাক্ট করে, তাহলে কে বস্তু, যে তাহলে যে বল দ্বারা অ্যাট্রাক্ট করে এবং সেটাই তাহলে এটা এফ সমান এম ইন্টু জি, তাহলে এটাকেই বলা হচ্ছে এই যে এফ সমান এম ইন্টু জি, এটাকেই বলা হচ্ছে বস্তুর ওজন। তাহলে ওজন হলো তাহলে এক ধরনের বল, তাহলে যে বল দ্বারা তাহলে অবশ্যই বল, তাহলে এখানে ওজন মানে তখন কত হলো এফ সমান এম ইন্টু জি।
এবারে ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট, তাহলে এফ এর বদলে আমরা অনেক সময় লিখি কি, এফ এর বদলে লিখি ডব্লিউ, ডব্লিউ সমান এম ইন্টু জি। তাহলে বস্তুর ওজন হচ্ছে ভর ইন্টু তার উপর যে টানটা অনুভব হচ্ছে। তাহলে কি জিনিসটা কি, এটা পৃথিবী, একটা বস্তু উপরে আছে, সে তো টানছে, পৃথিবী তাকে টানছে, এই নিচে টানার জন্য তার উপর কি হচ্ছে না, তার ভর এবং গ্র্যাভিটেশন এবং টানার ফলে কি হচ্ছে, তার ওজন তৈরি হচ্ছে। তাকে যদি না টানতো তার কিন্তু ওজন সৃষ্টি হতো না। তাহলে ওজন হচ্ছে এক ধরনের টান বা আকর্ষণ বল। এবার পৃথিবীর সাইজটা পৃথিবীর মতো আমরা অনেকেই জানি যে পৃথিবীটা গোল নয়, একটু এরকম চ্যাপ্টা ধরনের। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এটা পৃথিবী নিরক্ষীয় অঞ্চল, এই অংশটা পৃথিবী নিরক্ষীয় অঞ্চল। তাহলে এই নিরক্ষীয় অঞ্চল থেকে দূরত্ব এতটা পৃথিবীর কেন্দ্র থেকে, আর মেরু অঞ্চলের দূরত্ব মাত্র এইটুকু। তাহলে আমরা একটু আগেই দেখেছি আকর্ষণ বল, ফোর্স ডিপেন্ড অন 1/r²। আকর্ষণ বল কমতে থাকবে যত দূরত্ব বাড়বে। আমরা জানি সম্পর্ক এরকম ক্ষেত্রে ডিস্টেন্স বাড়লে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেরকম আকর্ষণ বলও কমতে থাকে। তাহলে এখানে ডিস্টেন্স বেশি তাই আকর্ষণ বল কম, মেরু অঞ্চলে ডিস্টেন্স কম তাই এখানে আকর্ষণ বল বেশি, সেই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট এখানে বলছে অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য হয় কেন? না, যখন একটু আগে আমরা জানবো, যখন কোনো একটা বস্তু এখানে বসে আছে, তাহলে পৃথিবী তাকে নিচের দিকে টানছে, একটা আকর্ষণ বল নিচের দিকে কাজ করছে, এমজি, ওজনটা নিচের দিকে কাজ করে, ওজন সবসময় নিচের দিকে টানবে কারণ পৃথিবীর ওজন নিচের দিকে কাজ করে। তাহলে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবে। এবার ক্রিয়া কি ধরনের, এক ধরনের প্রতিক্রিয়া বল থাকবে। এদিকে এক ধরনের বল ক্রিয়া করছে, তাহলে ঠিক তার অপোজিটে একটা প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে এই প্রতিক্রিয়া বলটা, তাহলে নিচে ওজন ক্রিয়া করছে, তার উল্টো দিকে প্রতিক্রিয়া বল থাকবে, তার নাম আর। আর মানে রেজাল্টেন্ট বা রিয়াকশন এটা বলতে পারো। তাহলে আর সমান এম ইন্টু জি। আর মানে একটা প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। আর যদি উপরের দিকে কাজ করে, ওজন তাহলে কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, আর সমান এমজি। এবার কি হয় যখন আর সমান এমজি, তাহলে কি হবে তখন আর ইকুয়াল টু এমজি। এটা হচ্ছে যখন কি হয় কোনো বস্তু ফ্রি ফল করে, মানে বাধাহীনভাবে পড়ে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই রিয়াকশন মানে কি, এই প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যায়। প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যায় কেন না, তার নিজের ওজন এমজি, সে যেহেতু উপর থেকে নিচে পড়ছে সেই জন্য তার উপর যে অ্যাক্সেলারেশন কাজ করে বা তার অভিকর্ষজ ত্বরণের হয়ে কাজ করার ফলে অ্যাকচুয়ালি তার কি হলো, টোটাল ওজনটা শূন্য হয়ে গেল, রিয়াকশন ফোর্সটা শূন্য হয়ে গেল। অর্থাৎ সে প্রতিক্রিয়া বল না থাকায়, তার প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, কোনো অনুভব করতে পারে না। বোঝাতে পারলাম? আর সবসময় মনে রাখবে, খুব যদি বেশি না হয়, এগুলো 11-এ রয়েছে, খুব যদি মানে খুব ডিটেলে প্রশ্ন তো নিশ্চয়ই এগুলো আসবে না, খালি এইটুকু বুঝতে পারবে তোমরা যখন হাঁটতে শুরু করো, উপরের দিকে উঠতে শুরু করো, তোমার কষ্ট হয়। কষ্ট হয় মানে কি, ওয়েটটা নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। তাহলে এই জন্য উপর থেকে যখন নিচের দিকে যাওয়া হবে, নিচ থেকে উপরের দিকে যখন যাওয়া হবে, তখন আমাদের ওয়েট বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি হয়। আর উপর থেকে যদি নিচের দিকে নামো তখন ওয়েট কি হবে, হ্রাস পাবে। সেই জন্য আমাদের উপর থেকে নিচের দিকে নামতে গেলে আরাম মনে হয়। কেন? তার কারণ আমি ক্লাসে অনেকগুলো আলোচনা করেছিলাম, এখানে দেওয়াই রয়েছে, জাস্ট ডিসকাস করে দিলাম। আচ্ছা, এখানে কিছু জিনিস দেওয়াই রয়েছে যে ফোর্স ডিপেন্ড অন 1/r², বা এখন d² মানে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। যত দূরত্ব বাড়বে তার আকর্ষণ বল কম হয়ে যাবে। যদি দূরত্ব দ্বিগুণ করা হয় আকর্ষণ বল কত হবে, 1/4 গুণ 1/4 হয়ে যাবে। ঠিক আছে, এগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে। আচ্ছা, সংজ্ঞা ইত্যাদি ইত্যাদি। এককটা ভিভিআই, একক থেকে প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। নেক্সট, আচ্ছা, ওজন সম্পর্কে আলোচনা আমি এখন করেই দিয়েছি, এটা নিয়ে আর কিছু বলছি না। এই যে এখানে যেগুলো রয়েছে, সিজিএস একক কি, এসআই এককে ভরের একক কি, কিন্তু ওজন যখন বলছি ভরটা তখন ডাইন, কারণ এর সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করা আছে। আর 1 নিউটন সমান 10⁵ ডাইন, আমাদের সবাই জানতেই হবে। অভিকর্ষজ ত্বরণ জির মান সিজিএস এ সেন্টিমিটার। সিজিএস কথাটা মানে কি জানো, সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড, এই তিনটে যদি থাকে তাহলে সিজিএস। আর এসআইটাকে আগে এম কে এস বলা হতো, এম মানে হচ্ছে মিটার,
কে মানে কেজি আর এস মানে সেকেন্ড, এই তিনটে অংশ নিয়ে গঠিত। আর 9.8 সমান, এগুলো তো আমরা ত্বরণ, এগুলো আমরা জানি। আচ্ছা, আর একটা কথা, পৃথিবীর কোথায় আকর্ষণ বল বেশি? এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র যদি এটা হয়, একটা বস্তু পৃথিবীর উপরে আছে, তাহলে পৃথিবী তাকে টানছে। পৃথিবীর ওই বস্তুটা যদি পৃথিবীর উপরে থাকতো তখন এইটুকু ডিস্টেন্সে টানতো, তাহলে কোথায় আকর্ষণ বল বেশি হতো? না, পৃথিবীর উপরে থাকলে আকর্ষণ বল বেশি হতো পৃথিবীর বাইরে থাকার থেকে। এবার একটা লোক ভাবলো, তাহলে পৃথিবীর কেন্দ্রের যদি কাছাকাছি চলে যায় তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে। সে গর্ত খুলে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে আসছে, তখন ডিস্টেন্স অনেক কম হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা 11-এ আছে এই অংশটা, যে পৃথিবীর কেন্দ্রে গেলেও পৃথিবীর ভেতরের দিকে যদি ঢুকতে কেউ থাকে, পৃথিবীর ভেতরের দিকে যদি কেউ ঢুকতে শুরু করে, তখনও তার ওয়েট কিন্তু ক্রমশ কমবে, ওজন কমবে, এবং কমতে 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 পৃথিবীর কেন্দ্রে যখন চলে আসবে তার ওজন শূন্য হয়ে যাবে। এগুলো আমাদের বলা হয়েছিল, এই হচ্ছে কথা। অর্থাৎ পৃথিবীর বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠেই বেশি হয়। আচ্ছা, এখানে একটু প্রশ্নগুলো কয়েকটা, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়াই রয়েছে, সবগুলো আলোচনা আমি করব না। বায়ুমণ্ডলের এটা তো আগে আলোচনা করেছি। আচ্ছা, চাঁদের ওজন পৃথিবীর ওজনের কত অংশ, এইটা নিয়ে একটু আলোচনা করব। কারণ একটু আগে আমরা আলোচনা করলাম এফ সমান, সরি, জি সমান বড় জি বড় এম বাই আর স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর উপর কোনো বস্তু, তাহলে পৃথিবী একটা, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপর মাটি, এইটা আমরা এখানে আছি, সে কাউকে টানছে, ছোট বস্তুকে টানছে। এই যে টানছে, এর বেগ বৃদ্ধি হচ্ছে, বা একে জি বা অভিকর্ষজ ত্বরণ বা শুধু ত্বরণ বলতে পারি। সেই ত্বরণটা কার উপর ডিপেন্ড করছে? না, যে টানছে তার বস্তুর ভর, মহাকর্ষীয় ধ্রুবক এবং দূরত্বের উপর ডিপেন্ড করছে। যদি এটা আমি একটা চাঁদ ভাবতাম, একটা চাঁদ, তাহলে চাঁদের উপর থেকে আমি ধরি, যদি আমি যদি থাকি, চাঁদও আমাকে টানবে। তাহলে এই ক্ষেত্রে চাঁদের ক্ষেত্রে যে আমার বেগটা বাড়বে ক্রমশ, বা বেগ বৃদ্ধি হবে বা ত্বরণ হবে, সেই ক্ষেত্রে তার মানটা কত হবে? জি ইন্টু এম বাই আর স্কোয়ার। মানে চাঁদের ভরের উপর ডিপেন্ড করছে। চাঁদের ভর পৃথিবীর ভরের প্রায় 1/6 ভাগ, মানে পৃথিবীর 6 গুণ বেশি ভারী। তাহলে এটা যদি 1/6 ভাগ হয়ে যায়, চাঁদে বেগ বৃদ্ধির হার বা চাঁদের ত্বরণ পৃথিবীর ত্বরণের প্রায় 1/6 ভাগ হবে। আর একটু আগেই আমরা দেখেছি ওজন ডিপেন্ড করে এম ইন্টু জি, ভর ইন্টু ত্বরণের উপর বা গ্র্যাভিটেশনের উপর। তাহলে ত্বরণ যদি 1/6 ভাগ হয়ে যায়, ওজনও 1/6 ভাগ হবে, সেই জন্য 1/6 হয়ে যায়। পরীক্ষায় আসবেই আসবে। ওজন কেন কোথায় বেশি হয় আলোচনা করেছি, কেন্দ্রস্থলে ওজন কত হবে আলোচনা করা হয়ে গেছে। দূরত্ব 2 গুণ হলে, আচ্ছা দূরত্ব যদি 3 গুণ হতো, মানে একটা বস্তু এখানে আছে, এখন বস্তুটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, দূরত্ব চলে গেছে, তাহলে কি হবে? একটু আগে আলোচনা করেছিলাম এফ ডিপেন্ড অন 1 বাই আর স্কোয়ার। এফ বাড়বে তত দূরত্ব কমবে, এখানে কি হচ্ছে, দূরত্ব 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আকর্ষণ বল তত কমবে। কত তাহলে কমবে? না, 1 বাই আর এর জায়গায় লিখো 1/3 স্কোয়ার, মানে 1/9 ভাবে কমবে। এখানে 2 গুণ যদি বেড়েছে, তাহলে 1/4 ভাগ হয়ে যাবে আকর্ষণ বলটা। প্রতিক্রিয়া বল থাকে না, তাই জন্য বস্তুর ওজন শূন্য হয়ে যায়। নিউটন ডাইনামিক্স, এগুলো তো তোমাদের এখানে রয়েছে, প্র্যাকটিস সেটও রয়েছে, এখানে উত্তরগুলো দেওয়াই রয়েছে, না পারলে আমাকে জানিও, অসুবিধা কিছু নেই। সবগুলো খুব ভালো করে পড়বে, আর এগুলো থেকে কিন্তু প্রশ্ন সব আসবে। এখানে একটা কি দেখলাম, কোন বস্তুর ক্ষেত্রে আপাত ওজন শূন্য কোথায় হয়? কৃত্রিম উপগ্রহে, এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে। আচ্ছা, পৃথিবী এখানে আছে, কৃত্রিম উপগ্রহগুলো জাস্ট পৃথিবী থেকে কিছু কিছু ক্ষেত্রে 32,000 কিলোমিটার উপরে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 800 কিলোমিটার উপরে থাকে, তারপরে চাঁদ থাকে। তাহলে এখানে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে। এবারে বলো তো, কৃত্রিম উপগ্রহ যে মহাশূন্যে ঘুরছে, সেখানে তার কি কোনো ওজন নেই? বা ওজন কেন থাকবে না, বা তার ওজন নেই, বা তার ওজন কেন শূন্য মনে হচ্ছে? কৃত্রিম উপগ্রহ কিন্তু কন্টিনিউয়াসলি পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক থাকছে, এবং পৃথিবী তাকে প্রবলভাবে টানছে। চাঁদ যদি জোয়ার ভাটা করাতে পারে পৃথিবীতে, তাহলে পৃথিবী থেকে মাত্র এত হাজার কিলোমিটার দূরে, কয়েকশো কিলোমিটার দূরে যে বস্তু আছে, তারপর কি পৃথিবীর আকর্ষণ বল নেই? অবশ্যই আছে। কিন্তু তাহলে জিনিসটা কি খুব ক্রিটিক্যাল একটা জিনিস। একটা উপগ্রহ যখন কন্টিনিউয়াসলি এরকম করে ঘুরছে পৃথিবী চারিদিকে, সে কিন্তু নিচে পড়ে যেতে চাইছে, পৃথিবীর দিকে আসতে চাইছে। কিন্তু এই পৃথিবীর দিকে যে আসতে চাইছে, তখন তার পড়তে চাইবে পৃথিবীর দিকে, ভালো কথা। কিন্তু সে যদি একটা, তার বেগটা এমনভাবে থাকে,
সে পড়তে না পড়তে আবার অন্য একটা রাস্তা দিয়ে গোল হয়ে ঘুরতে পারছে। অন্যভাবে অনেক ব্যাপার ডিসকাস করা যায়। এইটুকু মনে রাখবে যে তার যে পথে পৃথিবীতে এসে পড়ার কথা, না পড়ে তার বেগটাকে এমনভাবে রাখা হয়, তখন কি হচ্ছে, সে গোল বৃত্তপথে ঘুরছে। এবং সেক্ষেত্রে তার কি হয়, তার আপাত ওজন শূন্য হয়, কারণ পৃথিবীর যে টানটাকে অতিক্রম করতে গেলে যে পরিমাণ তাকে বল প্রয়োগ করা দরকার, সে বল প্রয়োগ করে সে নিজে বৃত্তপথে ঘুরছে, সেই জন্য তার ওজন, আপাত ওজন শূন্য হয় কৃত্রিম উপগ্রহে। ঠিক আছে, এই জন্য কৃত্রিম উপগ্রহকে নিজে ব্যাটারি খরচা করে বা তাদের ওখানে ইগনিশন আছে তাকে খরচা করে নিজের কক্ষপথ রাখতে হয়, নিজস্ব স্পিড মেনটেন রাখতে হয়, নাহলে কিন্তু সে পৃথিবীর উপরে এসে পড়বে, ভেঙে পড়বে। ঠিক আছে, এইগুলো মোটামুটি এই যে উপগ্রহে থাকাকালীন এই যে অনুভব করেন কেন না, অবাধে পতনশীল অবস্থায়। অবাধে পতনশীল মানে কি, পৃথিবী যে হারে টানছে সেই হারে বস্তু পড়ছে। আর কৃত্রিম উপগ্রহেও সেরকম ব্যাপারটা, পৃথিবী যে হারে টানছে সেই হারেই বস্তুটা সরে 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 যাচ্ছে। এই জন্য কি হয়, সেখানে অবাধে পতনশীল অবস্থায় থাকে, তখন ওজন শূন্য মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে পৃথিবীর প্রবল আকর্ষণ রয়েছে। ঠিক আছে, এগুলো প্রায় সবগুলোই হয়েছে, পড়িয়েছি। ওকে, আচ্ছা হ্যাঁ, পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণ কোথায় মাপা হয় না 45 ডিগ্রি অক্ষাংশে। আচ্ছা, ওজনের সংকেত কার সঙ্গে সমান, ওজন এক ধরনের বল, তাহলে বলের সঙ্গে সমান হবে। তো আমাদের ক্লাস এখানে শেষ, আশা করি ভালো লেগেছে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সবসময় ভিডিও দেওয়া সম্ভব নয় কিন্তু, আর পড়াশোনা খুব ভালো করে করতে হবে, যার নোট দিচ্ছি ওর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস।